বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, কাশফুল মিডিয়া প্রেমের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি অতীব প্রয়োজনীয়, বিশেষ করে যারা ওন্ড ল্যান্ডার আছেন, জমি জমার মালিক, তাদের জন্য তো বটেই, অসম্ভবভাবে জরুরি এই ভিডিওটি। আজকের বিষয় হচ্ছে খতিয়ান বিষয়ে আলোচনা করা। খতিয়ানের বিভিন্ন ঘরের কী অর্থ বহন করে, খতিয়ানে নিজের সম্পত্তি কতটুকু আছে, কোন দাগে কতটুকু আছে, টোটাল আমি একটা পর্চার মধ্যে কতটুকু পাবো, এবং সেখানে খতিয়ানের মধ্যে দাগ নাম্বার কোথায় থাকে, মালিকানা নাম কোথায় থাকে, জমির শ্রেণী, শতাংশ, টোটাল বিষয় আজকে আলোচনা হবে। আপনারা যদি জমি জমার বিষয়ে কিছু জ্ঞান অর্জন করতে চান, তাহলে পরে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সাথে থাকুন, খুব বেশি সময় নেব না, 10 থেকে 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিট যদি আপনি ধৈর্য ধরে আমার সাথে থাকেন, তাহলে আপনি কিন্তু আজকে ভালো কিছু পেতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আমি দেখাবো, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খতিয়ান। এই যে খতিয়ানে দেখেন 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 মন্তব্যের গড় নিয়ে মোট 9টি গড় আছে। আসলে এখানে কোন গড়ে কি রয়েছে সেটা আমরা প্রথমে দেখব। খতিয়ানের প্রথম যে গড়টি রয়েছে সেখানে অবশ্যই মালিকের নাম থাকে। ওই খতিয়ানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি মালিকদের মধ্যে কোন কোন মালিকদের মধ্যে রয়েছে, অর্থাৎ ওই সম্পত্তির মালিক যারা, তাদের নাম এখানে রয়েছে। এখানে যেমন 4 জন মালিক: নূর আহমেদ, আব্দুল করিম, জাহানারা আক্তার, হাজেরা খাতুন, 4 জন মালিক রয়েছে। এবং আরও একটি বিষয় না বললে নয়, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, নাম তো এখানে অনেকগুলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি নাম রয়েছে, তো আমি কেন 4 জনকে মালিক হিসেবে ধরছি? এটা খুব সহজ একটা বিষয়। প্রত্যেক মালিকের নামের নিচে তার পিতার নাম দেয়া থাকে, কারণ একই নাম একই এলাকার অনেক জনের থাকতে পারে। যেমন এই নূর আহমেদ একটা এলাকায় 20 জনের থাকতে পারে, 10 জনের থাকতে পারে, অ্যাটলিস্ট 2 জনে তো থাকতে পারে। তখন আপনি কাকে ধরবেন? এই কারণে পিতার নাম কিন্তু দেয়া লাগে। তো নূর আহমেদ, আব্দুল করিম, এরা 2 ভাই, এই কারণে তাদের 2 ভাইয়ের নামের নিচে একবারে তাদের পিতার নাম দেওয়া হয়েছে ডক্টর আব্দুর রহমান। জাহানারা আক্তার, এটা হচ্ছে ডক্টর সৈয়দ আলম, তার পিতা, এবং হাজেরা খাতুন, এটা হচ্ছে ডক্টর আব্দুর রহমান। এবার দেখেন, এবং এখানে অনেক সময় মহিলাদের নামের সাথে কখনো পিতার নাম থাকে, স্বামীর নাম থাকতে পারে। তো বর্তমানে এই সম্পত্তিতে পিতার নামই দেয়া হয়, ন্যাশনালভাবে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে পিতার নাম দেয়া থাকবে, কারণ স্বামী যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে, পিতার নাম কখনো পরিবর্তন হয় না। তো এটা হচ্ছে 1 নম্বর যে গড়, এটা হচ্ছে আপনার মালিকদের নামের গড়। 2 নং গড় হচ্ছে অংশ। এই যেখানে দেখতে পাচ্ছেন হাজারি পদ্ধতি, এই যে হাজারি পদ্ধতি দেয়া আছে, 0.350, 0.350, 0.175, এইভাবে। এরপরে রয়েছে জাহানারা আক্তার, এর মালিকানা অংশ হচ্ছে 0.175। হাজেরা খাতুন, এর রয়েছে 0.125 অংশ। এই অংশটা হচ্ছে এই টোটাল
সম্পত্তিতে তার কতটুকু প্রাপ্যতা বা কতটুকু অধিকার বা সে কতটুকু সম্পত্তি পায়, এটা হচ্ছে তার অংশীদারিত্বের অংশ, অধিকার। এখানে দেখেন এই আপনার 512 নং দাগে নাল জমিতে মোট 60% জমি রয়েছে, মোট 60% জমি রয়েছে। এই 60% জমি কিন্তু একলা এখানে কারো না, এই 4 জনেই পাবে, 4 মালিকই পাবে। এখন প্রশ্ন হচ্ছে 4 জন কি সমহারে পাবে? না। তাহলে কিসের ভিত্তিতে পাবে? এই যে তাদের নামের 2 নং কলামের গড়ে যে অংশটা লেখা আছে 0.350, 0.350, 0.1, 75, 0.125, এই অংশের ভিত্তিতে তারা পাবে। সেটা কীভাবে পাবে আমি একটু পড়ে দেখাবো। 3 নম্বর হচ্ছে রাজস্ব, 4 নম্বর হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আছে, এটা হচ্ছে আপনার দাগ নং জমির দাগ নং হচ্ছে কি আপনার এরিয়া ম্যাপ বা মৌজা নকশার মধ্যে দেখবেন প্রত্যেকটা জমির উপরে একটা দাগ লেখা থাকে, দাগ নাম্বার। ওই জমিটার দাগ নাম্বারটা এরিয়া ম্যাপের মধ্যে একটা দাগ, জমির যে আকৃতি নকশার উপরে যে যত দাগ থাকবে, যত নাম্বারটা থাকবে, ওইটা হচ্ছে জমির ধরেন রুল নাম্বার। ক্লাসে যেমন আমাদের রুল নাম্বার থাকে, একটা স্টুডেন্টের বিপরীতে তার রুল নাম্বার, ঠিক একটা জমির বিপরীতে তার ধরেন রুল নাম্বার দেয়া রইল। আমি এটা সাধারণভাবে বোঝানোর জন্য বলছি। ধরেন একটা জমির নকশার উপর লেখা আছে 502 দাগ, এইটাই হচ্ছে তার আইডি নাম্বার মনে করেন। ন্যাশনাল আইডি কার্ড, একটা মানুষের যেমন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার থাকে, এনআইডি কার্ড, ওই জমির জন্য আইডি নাম্বারটা হচ্ছে 502। এখন আপনি এটা বিক্রি করতে চান, যে কোনো রকম হস্তান্তর করতে চান, চিহ্নিত করতে চান, এই জমিটাকে আপনার ওই 502 নামেই 2 নম্বর দাগ বলি এটাকে বিস্তারিত ব্যবস্থাপনা করতে হবে। এইগুলো হচ্ছে সেই 502, তারপর হচ্ছে 512, 518, 523, এগুলো হচ্ছে এক একটা নির্দিষ্ট জমির আপনার দাগ নাম্বার। এবার আসেন জমি শ্রেণী, এটা হচ্ছে 5 নম্বর 5-এর ক এবং খ। এখানে জমির বিভিন্ন শ্রেণী রয়েছে, যেমন নাল জমি, যেটা ফসলি জমি, নাল। বাড়ি রয়েছে, বাড়ি তো বোঝেনি, বাড়ি, পালান, এরপর আপনার ডোবা, তারপর আপনার পানের বরজ থাকে, ভিটা, উঁচু ভিটা থাকে, শ্মশান থাকে, কবরস্থান থাকে, অনেক ধরনের ধর্মীয় উপাসনালয় থাকে, অনেক ধরনের জমি আছে। যেই জমিটা যেই শ্রেণীর আওতায় আসে সেইটার নাম এখানে এই জমি শ্রেণীর গড়ে থাকে। আর দাগের মোট পরিমাণ এটা হচ্ছে 6-এর ক এবং খ মিলে। একটা সম্পত্তিতে একটা দাগে কতটুকু সম্পত্তি আছে, যেমন এই 512 নং দাগে মোট কতটুকু সম্পত্তি আছে, এটা যদি আমি জানতে চাই তাহলে এইখানে আসতে হবে 6-এর গড়ে, এই 6-এর কলমে আসতে হবে। এখানে দেখতে হবে যে এই দাগে মোট কতটুকু সম্পত্তি আছে, এই যে এখানে লেখাই আছে 60%। এখন প্রশ্ন আসে তাহলে পরে 60% লেখার জন্য 2টা গড় কেন? হ্যাঁ, অবশ্যই দরকার। এই 6-এর ক হচ্ছে আপনার একর, আর এটা হচ্ছে শতাংশ। ধরেন আপনার জমির পরিমাণ যদি এইখানে হইতো 105% হইতো, তাহলে পরে কি হইতো, এইখানে তো 105% একসাথে লেখা যাইত না, এইখানে লেখা যাইত একরের গড়ে। এক অর্থ হচ্ছে 100%, কারণ 100% হয় 1 একর, আর উপরে রইল কত 5%, এইখানে লেখা হইতো তখন শুধু 5%। এইভাবে দেখা যায় তো 15, বাট এইখানে কিন্তু 105% আছে, অর্থাৎ 1 একর 5% আছে। এইভাবে লেখার জন্য আপনার 2টা গড় এখানে ইউজ করা হয়েছে, 2টা কলম, 6-এর ক এবং 6-এর খ। দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, এটা 7-এর কলম। এটা হচ্ছে যেমন এখান থেকেই দূরি, এই যে 512 নং দাগের মোট সম্পত্তি আছে আপনার 60%। এখন আপনি মনে করেন এই যে মালিক আব্দুর রহমান, উনি ধরেন আমার কাছে বিক্রি করে দিল 20%। এখন আমি যদি এই 20%-এর জন্য একটা খতিয়ান আলাদা খুলি, আমি যদি 20%-এর জন্য একটা আলাদা খতিয়ান খুলি, তাহলে পরে
তাহলে পরে কী হবে, আমার কিন্তু নতুন যে খতিয়ানটা খোলা হবে সেইটা এইখানে কিন্তু এই যে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, অর্থাৎ এই দাগের যে সম্পত্তিটা 512 নং দাগের যে সম্পত্তি 60%, সেই 60% সম্পত্তির মধ্যে এই যে খতিয়ানটা এইখানে কতটুকু সম্পত্তি আছে, আমি যদি পুরোটাই কিনে ফেলতাম, নতুন একটা খতিয়ান খুলতাম, তাহলে এখানে পুরোটাই চলে আসতো। যেমন এইখানে আছে, এই যে পুরোটা যদি কিনা হয়ে যায় বা হস্তান্তরিত হয়ে যায়, তাহলে এখানে 1 লেখা থাকবে। এক মানে সমস্ত পুরো সম্পত্তি 16 আনা, এবং 1 যেহেতু সম্পত্তি পুরোটা, তাহলে 1-এর এগেনস্টে এই যেখানে যা ছিল তাই এখানে চলে আসতো 60। আর এখানে যখন আমি 20% কিনেছিলাম, বা ধরেন আমি যে 30% কিনতাম, তাহলে এখানে কিন্তু পুরাটা আসতো না, এখানে আসতো 0.5 বা 0.500, এইখানে আসতো 30, অর্ধেকে এই হিসাবে এখানে 30% আসতো। এইভাবে আপনার এই 7-এর গড়টাকে ইউজ করা হয়েছে, মানে অত্র খতিয়ানে কতটুকু সম্পত্তি আছে, মোট টোটাল যে আপনার আদি যে দাগ, সেখানে সম্পত্তি তো বেশিও থাকতে পারে। এবার আসেন অংশ অনুযায়ী জমির পরিমাণ, এটা কিন্তু অলরেডি বলে ফেলেছি। অর্থাৎ এই অংশে এইখানে আমি কত অংশ কিনেছি, এই যে এইরকম অংশ, এখানে আমি কত অংশ কিনেছি সেই অনুযায়ী এখানে সম্পত্তি কতটুকু, এখানে আমি পুরোটাই কিনেছি ধরেন, বা হস্তান্তরিত যে কোনোভাবেই হোক হস্তান্তরিত হয়েছে, এই কারণে আমার এখানে 60% চলে আসে। যদি 50% হইতো 30 আসতো, আরও কম বা বেশি হলে এখানে ওই অনুযায়ী এখানে মোট শতাংশ আসতো। এইভাবে কিন্তু আপনার এই 8-এর ক এবং খ ব্যবহার করা হয়, এবং 8-এর ক এবং খ ওই একই রকম, ওই যে আপনার যে 6-এর পরিমাণ লেখার জন্য যে যদি একরে চলে আসে 100% উপরে গেলে এখানে একরে চলে আসতো, এখানে একরেরটা লিখতো, আর এখানে পরবর্তী যে অবশিষ্ট শতাংশ এটা এখানে লিখতো। এইভাবে লেখা হয়। আর হচ্ছে এখানে 9-এর কলামটা হচ্ছে মন্তব্য, যদি মন্তব্য কিছু থাকে দখল সম্বন্ধে, প্যাস্টেট সম্বন্ধে, যে কোনো কিছু কোনো ধরনের মন্তব্য এখানে জরিপকারী লিখতে পারে। ওকে, এবার আমরা 1 থেকে 9টা কলম বুঝলাম। এবার আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আমরা বুঝবো, সেটা হচ্ছে যে তাহলে নূর আহমেদ এই যে সম্পত্তিটা, এই সম্পত্তির এই সম্পত্তিটা 512 নাল 60% সম্পত্তি পুরো আছে, এর মধ্যে তাহলে এই ব্যক্তি কত শতাংশের মালিক, এইটা যদি বের করতে চান তাহলে একটা সূত্র আছে, সেটা কি অংশকে গুণ করতে হবে এই সম্পত্তির মোট দিয়ে পরিমাণ দিয়ে। তাহলে অংশ কত ছিল 350, এখানে শূন্য দিয়ে দিই, 350.0.350 গুণ, এটাকে গুণ করতে হবে 60 দিয়ে। এইটা যখন আপনি গুণ করবেন তখন এখানে 21% হয়ে যাবে, 21% শতক, বা শতকে লিখি 21 শতক। এইভাবে আপনারা প্রত্যেক দাগে আপনি কতটুকু সম্পত্তির মালিক আছেন এটা কিন্তু বের করা যায় খুবই সহজে। আজকে এই পর্যন্ত থাকবে। আমি আগামীকাল আরও এই পর্যায়ের মধ্যে আরও অনেকগুলো ফাংশন রয়ে গেছে, পরবর্তী ফাংশনগুলো আমি আরও একটা ভিডিও দেবো, আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন এবং শিখতে থাকুন। সাথে থাকুন কাশফুল মিডিয়া ফ্রেমের সাথে। ধন্যবাদ সবাইকে।